ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল ইনফো সেন্টার। ইনফো সেন্টারে তোমাদের সবাইকে স্বাগতম। স্টুডেন্টস, তোমরা তোমাদের রেজাল্ট পেয়ে গেছো, র্যাঙ্ক চেক করে নিয়েছো, মোটামুটি কলেজও অনেকটা আইডিয়া নিয়ে নিয়েছো। এখন থেকে আমরা একটু সিরিয়াস হব, অর্থাৎ আমরা কাউন্সিলিংয়ের দিকে আমরা ধীরে ধীরে এগোবো। কাউন্সিলিংয়ের জন্য আমাদের যে প্রিপারেশন প্রয়োজন এবং সেই এই কাউন্সিলিংয়ের জন্য কি কি আমাদের ডকুমেন্টের প্রয়োজন হবে, কি কি আমাদের আর বাকি কি কি কাজ করতে হবে, সেইগুলোর দিকে আমরা ধীরে ধীরে এগোবো এবং সেইগুলো আমরা ধীরে ধীরে এখন থেকে রেডি করতে শুরু করব। তো এই কাউন্সিলিংয়ের প্রথম পর্বে সবথেকে যেটা বেশি রিকোয়ারমেন্ট বা সবথেকে যেটা আগে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে ডকুমেন্টস, অর্থাৎ রিকোয়ার্ড ডকুমেন্টস। কি কি ডকুমেন্টস লাগবে এই কাউন্সিলিং করতে, প্রত্যেকটি ডকুমেন্ট সম্পর্কে আমি এখানে ক্লিয়ারলি আলোচনা করব এবং প্রত্যেকটি ডকুমেন্টস তোমরা কোথা থেকে পাবে, অথরিটি কে, কোন সার্টিফিকেটের অথরিটি, কার কাছ থেকে কখন কালেক্ট করতে হবে, এই সব বিষয়ে আমি আজকে তোমাদের সঙ্গে ডিটেলস আইডিয়া দিয়ে দেবো, ডিটেলস ধারণা দিয়ে দেবো। আশা করি আমার এই ভিডিও দেখার পরে তোমাদের আর এই ডকুমেন্টস নিয়ে আশা করি আর কোনো ডাউট থাকবে না। তো চলো তোমরাও সিরিয়াসলি এই ভিডিওটিকে দেখো এবং প্রত্যেকটি ডকুমেন্ট সম্পর্কে আমি এখানে ডিটেলস আলোচনা করব এবং এখানে যে সমস্ত ডকুমেন্ট নিয়ে আমি আলোচনা করব এর প্রত্যেকটাই তোমাদের ভেরিফিকেশন থেকে শুরু করে কলেজের অ্যাডমিশন হওয়া পর্যন্ত প্রত্যেকটি ডকুমেন্টসের প্রয়োজন পড়বে। তো চলো শুরু করি আজকের ভিডিও। ভিডিওটি আমি আজকে আলোচনা করব সেটা হচ্ছে ডকুমেন্টস রিকোয়ার্ড ফর নিট কাউন্সিলিং 2025। তাহলে 2025-এর নিট কাউন্সিলিংয়ের জন্য কি কি ডকুমেন্টস লাগবে সেটা নিয়ে আজকের ভিডিও। এখানে আমি যে ডকুমেন্টসগুলো তোমাদের লাগবে সেই ডকুমেন্টসগুলোকে আমি সুন্দরভাবে অ্যারেঞ্জ করে রেখেছি। যেমন কোন ডকুমেন্টসগুলো কোথা থেকে তোমরা কালেক্ট করবে তাকে সেইভাবে তোমাদের সেই জিনিসগুলো কালেক্ট করতে পারবে এবং তোমাদের আর কোনো অসুবিধা হবে না এবং তোমাদের বুঝতেও অসুবিধা হবে না যে কোন ডকুমেন্টসে কোথা থেকে আনবো। অর্থাৎ হ্যাপহ্যাজার্ডলি নয়, আমি এটাকে সুন্দর করে সাজিয়ে রেখেছি যে ডকুমেন্ট যে কোথা থেকে পাবে সেই হিসাবে। যেমন 10th এবং 12th মার্কশিট এবং পাসিং সার্টিফিকেট। তো প্রথমে আমি স্কুল থেকে যেগুলো তোমরা পাবে সেইগুলোকে আমি একসঙ্গে অ্যারেঞ্জ করেছি। তার মধ্যে 10th এবং 12th মার্কশিট এবং পাসিং সার্টিফিকেট। তোমরা এটা ভালো করে জানো যে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে যারা আমরা পাস করেছি আমাদের প্রত্যেকেরই মার্কশিট এবং সার্টিফিকেট আলাদা। তাহলে তোমাদের 10th এবং 12th-এর দুটোর ক্ষেত্রে মার্কশিট এবং সার্টিফিকেট তোমার কাছে রাখতে হবে। তোমরা যারা এবছরে 12 ক্লাস পাস করেছো আশা করছি তোমরা মার্কশিটটাও কালেক্ট করে নিয়েছো, সাথে সাথে সার্টিফিকেটটাও হয়তো তোমরা কালেক্ট করে নিয়েছো। যদি সার্টিফিকেটটি কালেক্ট করে না থাকো তাহলে কিন্তু স্কুল থেকে অবশ্যই সার্টিফিকেটটি তোমরা নিয়ে নেবে। তাহলে ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে যারা পাস করেছো তারা নিয়ে যাচ্ছ বা তারা রেডি রাখছো মার্কশিট এবং সার্টিফিকেট বোথ। এবং যারা সিবিএসসি বোর্ড থেকে পাস করেছো, এটা সবাই জানে সিবিএসসি বোর্ড থেকে যারা পাস করেছে তাদের ক্ষেত্রে মার্কশিট এবং সার্টিফিকেট একটাই, অর্থাৎ তাদের জন্য একটাই সার্টিফিকেট, এটা সবাই জানে এবং বোর্ডও জানে, এমসিসিও জানে যে সেন্ট্রাল বোর্ড থেকে যারা পাস করেছে তাদের জন্য একটাই মার্কশিট এবং সার্টিফিকেট, তাদের জন্য একটাই সার্টিফিকেট, একটাই ডকুমেন্ট। দেন টিসি, স্কুল লিভিং সার্টিফিকেট অ্যান্ড মাইগ্রেশন সার্টিফিকেট। এই যে টিসি এবং স্কুল লিভিং সার্টিফিকেট এটা তোমরা স্কুল থেকেই পাবে। মাইগ্রেশন সার্টিফিকেট এটাও স্কুল থেকে পাবে। এখন কি হয়, মাইগ্রেশন সার্টিফিকেটটি নিতে হলে স্কুলকে অ্যাপ্লাই করতে হয়, অর্থাৎ তোমাকে হচ্ছে স্কুলে অ্যাপ্লাই করতে হয় যে আমার মাইগ্রেশন সার্টিফিকেট লাগবে। এটা স্কুল জানে যে মাইগ্রেশন সার্টিফিকেট লাগে, তোমাদের এটা স্কুলে এটা অ্যাপ্লিকেশন করে দেয়। যদি না করে দিয়ে থাকে যদি তোমাদের, তাহলে তোমরা স্কুলে গিয়ে ইমিডিয়েটলি এটা অ্যাপ্লিকেশন করবে মাইগ্রেশন সার্টিফিকেটের জন্য। আর মাইগ্রেশন সার্টিফিকেট বোর্ড দেয়, মানে তুমি যে বোর্ডে পড়াশোনা করেছো সেখান থেকে দেয় মাইগ্রেশন সার্টিফিকেট। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে যারা পাস করেছে তারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে মাইগ্রেশন সার্টিফিকেট পাবে, যারা সিবিএসসি বোর্ড থেকে পাস করেছে তারা সিবিএসসি বোর্ড থেকে মাইগ্রেশন সার্টিফিকেট পাবে। তাহলে মাইগ্রেশন সার্টিফিকেটটি তোমরা রেডি করে রাখবে। যদিও স্টেট কাউন্সিলিংয়ের জন্য মাইগ্রেশন সার্টিফিকেট, বিশেষ করে আমাদের এখানে মাইগ্রেশন সার্টিফিকেট খুব একটা রিকোয়ারমেন্ট হয় না, তবুও মাইগ্রেশন সার্টিফিকেট নিয়ে রাখবে। যদি কখনো কোনো কলেজে তোমাদের অ্যাডমিশনের দিন যদি মাইগ্রেশন সার্টিফিকেট দরকার পড়ে তখন তুমি অযথা টেনশনের সম্মুখীন হবে। তাই মাইগ্রেশন সার্টিফিকেটও কালেক্ট করে রাখবে। তাহলে স্কুল থেকে কী কী পাচ্ছ, টিসি, স্কুল লিভিং সার্টিফিকেট এবং মাইগ্রেশন সার্টিফিকেট, এটা তোমরা স্কুল থেকে পেয়ে যাবে এবং রেডি করে রাখবে। দেন ক্যারেক্টার সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেটও স্কুল থেকে পাবে। এবার কারা স্কুল থেকে পাবে, যারা এবছর স্কুল থেকে পাস করেছে, অর্থাৎ যারা 2025-এ উচ্চ মাধ্যমিক পাস করেছে তারাই স্কুল থেকে তাদের প্রিন্সিপাল বা হেডমাস্টার বা হেডমিস্ট্রেস তাদের ক্যারেক্টার সার্টিফিকেট দেবে। কিন্তু যারা ড্রপ নিয়েছো বা এবছরে যারা পাস করেনি বা প্রিভিয়াস ইয়ারে যারা পাস করেছো তাদের তো সার্টিফিকেট স্কুল থেকে দেবে না।
ক্যারেক্টার সার্টিফিকেট, তাহলে তুমি ক্যারেক্টার সার্টিফিকেট কোথা থেকে পাবে? ক্যারেক্টার সার্টিফিকেট পাওয়ার জন্য তুমি যে কোনো সরকারি গেজেটেড অফিসারের কাছে যাবে, ফরম্যাটটা তোমরা পেয়ে যাবে। সেটা ফরম্যাটটা কোথায় পেয়ে যাবে? যখন এমসিসির যখন নোটিফিকেশান বেরোবে সেখানে ক্যারেক্টার সার্টিফিকেটের ফরম্যাটটা তোমরা পেয়ে যাবে। তাহলে এমসিসির যখন নোটিফিকেশান বেরোবে সেখানে যত রকমের ফর্মের প্রয়োজন আছে কাউন্সিলিংয়ের জন্য, প্রত্যেকটি ফর্মের পিডিএফ আকারে তোমরা পাবে। সেইগুলো তোমরা ডাউনলোড করবে, প্রিন্ট আউট করবে এবং সেটা সাইন করাবে। যে কোনো গেজেটেড অফিসার, সেটা স্টেট গভর্নমেন্টের গেজেটেড অফিসার হলে হবে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের গেজেটেড অফিসারও হলে হবে। তাহলে ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে কোনো সমস্যা নেই, ক্যারেক্টার সার্টিফিকেট তোমরা রেডি করে নিতে পারবে। এখন কোন কোন ফর্ম তোমার কাছে এখন আছে, অর্থাৎ রেডি থাকার কথা? যদি তুমি নিজের কাছে রেডি করে না থেকে থাকো তাহলে সেইগুলো তুমি এখনই অ্যারেঞ্জ করে নেবে, এটা তোমার কাছেই থাকার কথা। কি? নিট অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ যখন নিটের জন্য ফর্ম ফিল আপ করেছিলে সেই ফর্মটি, ফর্ম ফিল আপ করার সময় সাবমিট করার পরে যে ফর্মটি জেনারেট হয়েছে সেইটা যদি প্রিন্ট আউট না নিয়ে থাকো, যদি তোমার কাছে পিডিএফ আকারে থেকে থাকে তাহলে অবশ্যই সেটা প্রিন্ট আউট নিয়ে নেবে। সেটা কিন্তু তোমার কাছে লাগবে, যেটাকে অনেক সময় কনফার্মেশন পেজও বলা হয়। নিট অ্যাডমিট কার্ড এর ফার্স্ট পেজটি হলেই হবে। এখন নিট অ্যাডমিট কার্ড অনেকে অনেক রকমের একটা সন্দেহের মধ্যে থাকে বা একটা ডাউটের মধ্যে থাকে, যে তোমরা বলবে স্যার নিট অ্যাডমিট কার্ড তো আমাদের পরীক্ষার হলে জমা নিয়ে নিয়েছে। এটা সবাই জানে, নিট অ্যাডমিট কার্ড যে সেটা পরীক্ষার হলে জমা নিয়ে নেয়। তাহলে কোনটা নিয়ে যাবে? তাহলে তুমি যেটা পিডিএফ করে রেখেছো সেইটাকেই প্রিন্ট আউট বের করবে, সেইটাই তুমি ডকুমেন্ট ভেরিফিকেশনের দিনে নিয়ে যাবে। অর্থাৎ সেটা নিলেই হবে, সেখানে তোমার সিগনেচার থাম্ব ইমপ্রেশন লাগিয়ে নিয়ে যাবে। যদি একটা ফটো লাগাও লাগিয়ে দিতে পারো, কিন্তু ওই উপরে পেজটি আছে যেখানে তোমার উপরে কর্নারে যে ফটোটা আছে সেই ফটোটা যেন ভালো করে বোঝা যায়, স্ক্যান ফটোটা যেন ভালো আছে, তোমার ফেসটা যেন বুঝতে পারা যায়, ঠিক সেইভাবে প্রিন্টটা একটু ভালোভাবে নেবে। তাহলে সেটা নেবে এবং শুধু প্রথম পেজটা নিলেই হবে। জানো যে 3 পেজের একটা অ্যাডমিট কার্ড থাকে, 3 পেজে 4 পেজে কখনো সে, আর পিছনের যে বড় ফটো লাগানোর যে পেজটা থাকে সেটাও দরকার নেই। অথচ সেটা না হলেও শুধুমাত্র উপরে পেজটি হলেই হবে। তো সেই পেজটি তোমরা তোমাদের পিডিএফ থেকে প্রিন্ট আউট করে এখন থেকে ফাইলে সাজিয়ে নিতে শুরু করো। আর আমি যে ডকুমেন্টের লিস্ট এখানে দিচ্ছি সেই ডকুমেন্টের লিস্ট করে তোমরা একটি লিস্ট বানিয়ে নাও এবং কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদের রেডি হলো সেটা ঠিক করতে যাও। তাহলে যেটা বাকি নেই সেটা তোমাদের চোখে পড়বে, যেটা বাকি নেই কেন বাকি নেই সেটা কোথা থেকে পাবে, সেইভাবে সেইটা কালেক্ট করার জন্য তখন সেইভাবে তোমরা রেডি হবে। নেক্সট, নিট স্কোর কার্ড বা রেজাল্ট কার্ড যেটাই বলো। তো রেজাল্ট বেরিয়ে গেছে, তোমরা এতদিনে নিশ্চয়ই নিট স্কোর কার্ড তোমরা ডাউনলোড করে নিয়েছো, তাহলে সেটা রাখবে ফাইলে। তাহলে নিট স্কোর কার্ড বা রেজাল্ট কার্ড যেটাই বলো এটা থাকবে। এবং অ্যালটমেন্ট লেটার, কলেজ অ্যালটমেন্ট লেটার এখন এটা তোমাদের কাছে থাকবে না। এটা কখন পাবে? যখন কাউন্সিলিং হয়ে যাবে, যখন তোমার নামে কলেজ অ্যালটমেন্ট হবে তখন এটা তুমি পাবে, তখন সেটাকে তুমি বের করবে প্রিন্ট আউট। তাহলে এই একটা ডকুমেন্টস এখন তোমার কাছে থাকবে না। এছাড়া কি লাগবে? ভ্যালিড ফটো আইডি। ভ্যালিড ফটো আইডির মধ্যে কি কি অ্যালাউ আছে? আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড এক্সেট্রা। এখানে অনেকগুলো অল্টারনেট দেওয়া আছে, তবে আমার সাজেশন মতো আশা করি সবার কাছে আধার কার্ড অ্যাভেলেবেল। এই একটি ডকুমেন্টেই সব কিছু সমাধান হয়ে যাবে, আর কোনো ডকুমেন্টেরই রিকোয়ারমেন্ট পড়বে না যদি তোমার কাছে আধার কার্ড অ্যাভেলেবেল থাকে। এবং আশা করি এটা সবার কাছেই আধার কার্ড অ্যাভেলেবেল আছে। তবে হ্যাঁ, যারা এবছরে 12 ক্লাস পাস করেছো তাদের হয়তো সবে 18 বছর হয়েছে, তোমাদের কাছে হয়তো আপডেটেড আধার কার্ড নাও থাকতে পারে। তাহলে এই যে সময়টি তোমরা এখন পেয়েছো, তোমরা তোমাদের নিয়ার বাই কোনো আধার সেন্টারে যাও, সেখানে গিয়ে তোমাদের আধার কার্ডটি আপডেট করে নাও। এবার আধার কার্ড আপডেট হয়ে যাওয়ার পরে যদি অরিজিনালটা তোমার কাছে বাই পোস্টে না আসে, কোনো অসুবিধা নেই, কোনো প্রবলেম নেই, তোমরা আধার কার্ডে চলে যাবে। তাহলে কম্পিউটার থেকে প্রিন্ট আউট নিয়ে নেবে, উইদিন এ উইক ওটা কম্পিউটারে অনলাইনে আপলোড হয়ে যায় বা আপডেটেড হয়ে যায়। সেখান থেকে যদি তোমরা প্রিন্ট আউট নিয়ে নাও, ব্যাস সেইটাকে তোমরা লেমিনেশন করে রাখো। ওই একটি ডকুমেন্টেই তোমাদের বাকি যে আইডি প্রুফের যে রিকোয়ারমেন্ট ওই একটি ডকুমেন্টে পুরো হয়ে যাবে। নেক্সট, 8 কপি পাসপোর্ট সাইজ ফটো সেম অ্যাজ অফ নিট। এটা কিন্তু মনে রাখবে ভালো করে, তোমাকে আট কপি পাসপোর্ট সাইজ ফটো তোমার কাছে থাকতে হবে এবং সেই ফটোটি লাগবে যেটা কিনা নিট অ্যাপ্লিকেশনের সময় যে ফটোটি ইউজ করেছিলেন। তাহলে যদি এটা তোমার কাছে থেকে থাকে ইটস ওকে, যদি থেকে না থাকে যে স্টুডিও থেকে তোমরা এই ফটো তুলেছিলে সেই ডেট গিয়ে তাকে বলবে, দেখবে তারা ঠিক সেম কপি তোমাকে বের করে দেবে। তাহলে মিনিমাম 8 কপি ফটো তোমার কাছে রাখবে।
নেক্সট, very important domicile certificate for state counseling A1, A2, B or E domicile. very important, এটা খুব মন দিয়ে শুনবে এবং এটা নিয়ে অনেক রকমের ডাউট থাকে। আজকে আমি এখানে একদম পুঙ্খানুপুঙ্খ এই ডোমিসাইল সার্টিফিকেটের প্রত্যেকটি সাইড আছে, যে দিকে তোমাদের সন্দেহ আছে, যে দিকে তোমাদের ডাউট থাকে, প্রত্যেকটা দিক আমি এখানে মেনশন করব। আশা করি এই ভিডিও দেখার পরে আর ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না। দেখো 4 প্রকারের ডোমিসাইল সার্টিফিকেট আমাদের এই কাউন্সিলিংয়ে চলে, অর্থাৎ ভ্যালিড। এই 4 প্রকার ডোমিসাইলের মধ্যে কি A1, A2, B এবং E ডোমিসাইল। আমি বলবো যে A1, A2, B কারা ফিল আপ করবে, কারা এই সার্টিফিকেটগুলো নিয়ে যেতে পারবে। স্টুডেন্ট, প্রথমে আমি A1 ফর্ম নিয়ে আলোচনা করব বা A1 সার্টিফিকেট নিয়ে আলোচনা করব। A1 কারা ফিল আপ করবে? A1, candidate residing West Bengal continuously at least 10 years as on 31st December 2024 and passed 10 এবং 12 from West Bengal board। কি বলা হয়েছে এখানে? ক্যান্ডিডেট সে কন্টিনিউয়াসলি লাস্ট 10 ইয়ার্স অব দি ওয়েস্ট বেঙ্গল আছে এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করেছে, তারা A1 ফর্ম ফিল আপ করবে। আশা করছি এটা ক্লিয়ার। নেক্সট, A2, candidate residing West Bengal continuously for last 10 years as on 31st December 2024 and passed class 12 from West Bengal in 2025। এই A1 আর A2-র মধ্যে এটাই ডিফারেন্স। দেখো A1-এ বলা হয়েছে ক্যান্ডিডেট সে কন্টিনিউয়াসলি লাস্ট 10 ইয়ার্স ধরে ওয়েস্ট বেঙ্গলে আছে এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে সে 10 এবং 12 পাস করেছে। A2-তে কি বলা হয়েছে? A2-তে বলা হয়েছে সেম, যে কন্টিনিউয়াসলি লাস্ট 10 ইয়ার্স ওয়েস্ট বেঙ্গলে আছে এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে 10 এবং 12 পাস করেছে। তবে A2 সেই ফিল আপ করতে পারবে যে এবছর অর্থাৎ 2025-এ যে 12 ক্লাস পাস করেছে, কেবলমাত্র সেই A2 ফর্ম ফিল আপ করতে পারবে। আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার টু অল। বাকি যারা এবছর পাস করেনি তারা সবাই A1 ফর্ম ফিল আপ করবে। এখন দেখে নেওয়া যাক B ফর্ম কারা ফিল আপ করবে। ক্যান্ডিডেট নট রিসাইডিং ওয়েস্ট বেঙ্গল কন্টিনিউয়াসলি অ্যাট লিস্ট 10 ইয়ার্স as on 31st December 2024 and not passed 10 and 12 from West Bengal board। কি বলা হলো একটু ভালো করে বুঝে নি। যে ক্যান্ডিডেট লাস্ট 10 ইয়ার্স ধরে অর্থাৎ লাস্ট কন্টিনিউয়াস 10 ইয়ার্স ধরে সে ওয়েস্ট বেঙ্গলে নেই, মানে ওয়েস্ট বেঙ্গলে সে বসবাস করে না এবং সে ক্লাস 10 এবং ক্লাস 12 পড়াশোনাও করেনি ওয়েস্ট বেঙ্গল থেকে, তাহলেও সে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলে অর্থাৎ স্টেট কাউন্সিলিংয়ে সে পার্টিসিপেট করতে পারবে। কোন ক্ষেত্রে? যখন তার মা বাবা অর্থাৎ প্যারেন্টস হুজ প্যারেন্টস আর পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লাস্ট 10 ইয়ার্স অ্যাজ অন 31st December 2024। অর্থাৎ গত বছর অর্থাৎ 24শে ডিসেম্বর থেকে পেছন দিকে 10 বছর যাবে। যদি এই ডিউরেশনের মধ্যে কন্টিনিউয়াসলি ওই ক্যান্ডিডেটের প্যারেন্টস অর্থাৎ মাতা পিতা ওয়েস্ট বেঙ্গলে কন্টিনিউয়াসলি অর্থাৎ পার্মানেন্টলি বসবাস করছেন, তারা পার্টিসিপেট করতে পারবে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এই স্টেট কাউন্সিলিংয়ের জন্য। তাহলে বুঝতে পারছেন নিশ্চয়ই যে B ফর্ম কারা ফিল আপ করবে। এটা কাদের ক্ষেত্রে? বিশেষ করে ডিফেন্স পার্সোনালদের ক্ষেত্রে হয়। ডিফেন্স পার্সোনালদের কি হয়, ওদের মা বাবা তো ওয়েস্ট বেঙ্গলের হবে, কিন্তু তারা পোস্টিংয়ের কারণে ডিউটির কারণে তারা বাইরে থাকে, অন্য স্টেটে থাকে এবং ছেলে মেয়ে তাদের সাথেই থাকে এবং তারা সেখানকার বোর্ডে পড়াশোনা করে বা CBSE বোর্ডে পড়াশোনা করে, যাই হোক সেখানে যেটা অ্যাভেলেবেল সেইরকম তারা পড়াশোনা করে। তাহলে কি হলো, মা বাবা কিন্তু তারা ওয়েস্ট বেঙ্গলের, যেহেতু ডিউটি সূত্রে তারা বাইরে থাকছে, সেই সমস্ত ক্ষেত্রে সেই সমস্ত স্টুডেন্ট যদি তারা কন্টিনিউয়াসলি ওয়েস্ট বেঙ্গলে লাস্ট 10 ইয়ার্স ধরে বসবাস নাও করে, তবুও তারা স্টেট কাউন্সিলিংয়ে অ্যাজ এ স্টেট ক্যান্ডিডেট হিসেবে তারা পার্টিসিপেট করতে পারবেন।
এই আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিংয়ে আরও একটি সার্টিফিকেট এখানে আমাদের ভ্যালিড আছে বা অ্যালাউ আছে, সেটা হচ্ছে ই ডোমিসাইল সার্টিফিকেট। ই ডোমিসাইল সার্টিফিকেটটি হতে হবে ওয়েস্ট বেঙ্গল ই ডিস্ট্রিক্ট পোর্টালের সার্টিফিকেট, অর্থাৎ অন্য কোনো সাইট থেকে বা অন্য কোনো অ্যাপস থেকে এটা ডাউনলোড করে নিলে হবে না। এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে ই ডিস্ট্রিক্ট পোর্টাল আছে সেখান থেকে সার্টিফিকেটটি ইস্যু হতে হবে। এখন তোমাদের আমি এখানে একটু সংক্ষিপ্ত আকারে বলে দেব যে কিভাবে তোমরা এই ই ডিস্ট্রিক্ট থেকে এই সার্টিফিকেটটি পেতে পারো এবং কত দিন সময় লাগতে পারে। তোমরা প্রথমে ই ডিস্ট্রিক্ট পোর্টালে যাবে, সেখানে লগ ইন করবে। লগ ইন করার পরে তুমি ফর্ম ফিল আপটি করবে, অর্থাৎ তোমার যে ডোমিসাইল সার্টিফিকেটের জন্য তুমি ফর্ম ফিল আপ করবে। সেখানে যা যা রিকোয়ারমেন্ট যেমন যেমন ডকুমেন্টস লাগবে সেটা আপলোড করবে। সেখানে হতে পারে যে তুমি যদি মিউনিসিপ্যালিটিতে হও তাহলে তোমাকে চেয়ারম্যানের সার্টিফিকেট, অর্থাৎ একটা ডোমিসাইল সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট চেয়ারম্যান থেকে নিতে হতে পারে, সেইটা নিয়ে আপলোড করতে হতে পারে। এবং যদি তুমি পঞ্চায়েত এরিয়াতে হও তাহলে পঞ্চায়েত প্রধানের কাছ থেকে একটি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নেবে, সেটাকে আপলোড করতে হবে এবং সাথে একটি আধার কার্ড বা ভোটার কার্ড যেটাই তোমার কাছে অ্যাভেলেবেল আছে সেটা আপলোড করতে হয়। সেটা আপলোড করার পরে সাবমিট করার পরে যে ফর্মটি বেরোবে সেই ফর্মটি নিয়ে তোমরা কি করবে, বিডিও অফিসে যাবে। ওই ফর্মটি নিয়ে যাবে বিডিও অফিসের সাথে যোগাযোগ করবে। সেখান থেকে ওরা ওই বিডিও অফিস থেকে অনলাইনের মাধ্যমে ওটা এসডিও অফিসে পাঠিয়ে দেয়, বা সাবমিট করার পরে তোমরা 2-3 দিন অপেক্ষা করে তোমরা সিধা এসডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে পারো। এসডিও অফিসে গিয়ে যে সার্টিফিকেট সেকশন সেখানে গিয়ে তোমরা যোগাযোগ করবে এবং অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে যে অ্যাপ্লিকেশন নাম্বারটি পড়লো তোমার কাছে তো একটা প্রিন্ট আউট কপি থাকবে, সেটা নিয়ে যাবে, সেটা সার্টিফিকেট সেকশনে দেখাবে। দেখানোর পরে তারা তোমাকে বলে দেবে কি অরিজিনালি তারা যে সমস্ত ডকুমেন্ট চেক করতে চাইবে, বিশেষ করে তুমি ওই পঞ্চায়েত থেকে যে সার্টিফিকেটটি নিয়েছো সেটি এবং তোমার আধার কার্ড বা তোমার ভোটার কার্ড বা তোমার স্কুল সার্টিফিকেটও দেখতে চাইতে পারে। সেইগুলো দেখাবে। দেখানোর পরে তারা তোমাকে একটা ডেট দেবে, বা ওই দিনে হয়তো সার্টিফিকেট পেয়ে যেতে পারো, বা কখনো কখনো কি হয় যে একটা এই ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু করার জন্য পুলিশ ভেরিফিকেশনে কখনো কখনো প্রয়োজন হয়। তো পুলিশ ভেরিফিকেশন হলেও এটা তোমাদের যেহেতু নিট কাউন্সিলিংয়ের জন্য প্রয়োজন হয়, এটা আর্জেন্ট বেসিসে ওরা ট্রিট করে। এটা যদি পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজন হয় তাহলে হয়তো আরও 1 সপ্তাহখানেক ডিলে হতে পারে। সপ্তাহখানেকের মধ্যে তোমাদের পুলিশ ভেরিফিকেশন হয়ে কিন্তু রিপোর্ট চলে আসে এসডিও অফিসে। তারপরে তোমরা যাবে, যোগাযোগ করবে, তা মোটামুটি 10-15 দিনের মধ্যে তোমরা ই ডোমিসাইল সার্টিফিকেট পেয়ে যাবে। এবার আমি তোমাদের একটু বলবো যে যদি তোমরা পারো ই ডোমিসাইল সার্টিফিকেটটি বের করে রাখবে। কেন বলছি ই ডোমিসাইল সার্টিফিকেট বের করে রাখবে? যদি তুমি ই ডোমিসাইল সার্টিফিকেট বের করে রাখো তাহলে ওই যে A1 A2 ফর্ম তুমি সাইন করাতে যাবে কাদের, এবং এই ফর্মে কারা কারা সিগনেটারি অথরিটি আছে আমি এখনই বলে দেবো। যখন তোমরা ওই অথরিটির কাছে যাবে ওই A1 A2 আর বি ফর্ম সাইন করাতে, তখন কিন্তু তারা সহজে ফর্মটি সাইন করতে চাইবে না তোমার কাছে, তখন ডোমিসাইল হিসেবে ডকুমেন্ট চাইবে। তো সেক্ষেত্রে অনেক সময় তোমার ভোটার কার্ড আধার কার্ডের ক্ষেত্রে অনেক সময় ওটা মান্যতা নাও দিতে পারে বা দিতে পারে, বা হয়তো তোমার টাইম লাগতে পারে, সেটা হয়তো তারা ভেরিফিকেশনের জন্য তারাও একটু টাইম নিতে পারে। সেজন্য আমি তোমাদের বলবো যদি তোমাদের কাছে এই ই ডোমিসাইল সার্টিফিকেট একবার থাকে তাহলে তোমার কাছে কোনো টেনশনই থাকবে না। তুমি ওই ই ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে সাথে যদি তোমার আধার কার্ডটি থাকে সেইটা নিয়ে তুমি এই যে সিগনেটারি অথরিটি যে সমস্ত অফিসার্স আছেন তাদের যে কোনো একজন যারা তোমার কাছে অ্যাভেলেবেল, তোমার বাড়ির কাছে যারা অ্যাভেলেবেল তাদের কাছে তুমি ওইটা নিয়ে যাবে, ওই ফরম্যাটে সাইন করে দেবে। তাহলে কি, এবং আমি বলবো যে তোমরা ওই ই ডোমিসাইলের সাহায্য না নিয়ে যদি সম্ভব হয় তোমরা A1 বা A2 ফর্মই সাইন করাবে। এবং যারা বলবো বিশেষ করে যারা এবছরে যারা 12 ক্লাস পাস করেছো তাদের আমি বলবো তোমরা A2 সার্টিফিকেটটাই নিয়ে যাবে, কারণ যেহেতু প্রিফার লিস্টে A1 A2 এবং বি ফর্ম, সেজন্য আমি বলবো যে তোমরা ওই ফর্ম্যাটেই তোমরা নিয়ে যাবে। তাহলে কি হবে, অনেক সময় কি হয় কাউন্সিলিং গিয়ে তুমি যখন দেখবে যে তোমার কাছে ই ডোমিসাইল সার্টিফিকেট আছে এবং অন্য একজনের কাছে সে A1 নিয়ে গেছে বা কেউ A2 নিয়ে গেছে, তখন যে ওয়াহেতুকে একটা তোমার মধ্যে একটা চাপার টেনশন কাজ করবে যে কি তাহলে আমার ই ডোমিসাইল কাজ করবে তো। বা অনেক সময় কিন্তু কোথাও কখনো কখনো একটু ই ডোমিসাইল নিয়ে একটু ঝামেলা অনেক সময় হয়ে যায়। তো যদিও ঝামেলা হওয়ার কথা নয়, ই ডোমিসাইল যেহেতু অ্যালাউ করা আছে এবং WBMCCর গাইডলাইন্সে ক্লিয়ারলি বলা আছে যে ই ডোমিসাইল ভ্যালিড, তা সত্ত্বেও যদি আমি বলবো তোমরা পারো ই ডোমিসাইল যদি তোমার কাছে থাকে তাহলে A1 A2 এবং বি ফর্মগুলো সাইন করানো তোমার কাছে কোনো ব্যাপারই না, তুমি সাইন করে নিতে পারবে। তো আমি বলবো এটা আমার সাজেশন যে যদি তোমরা পারো A1 এবং A2 যেটাই তুমি যে কোনো একটা
A2 তো যদি হবে না তোমার, যদি তুমি এবছরে পাস করে না থাকো। যদি যারা এবছরে পাস করছো তারাও যদি ওই ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে প্রিন্সিপালের কাছে যাও, তাহলে কিন্তু অনায়াসে আর কিচ্ছু দেখবে না, A2 ফর্মে সাইন করে দেবে। যদি তোমরা এই ডোমিসাইল নিয়ে কাউন্সিলিংয়ে যাও, তাহলে তোমাদের কি করতে হবে? তাহলে করতে হবে, প্রডিউস এনি 2 অরিজিনাল ডকুমেন্টস অফ ইউর প্যারেন্ট, ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট ডিউরিং ডকুমেন্টস ভেরিফিকেশন। তাহলে যদি তুমি এই ডোমিসাইল নিয়ে কাউন্সিলিং করাতে যাও, তাহলে তোমার মাতা অথবা পিতা যে কোনো একজনের 2টো আইডেন্টিটি কার্ড তোমাকে দেখাতে হবে সেখানে, অরিজিনালটি। এটাই এখানে বলা হয়েছে। এটা নয় কি যে মায়ের আধার কার্ড আর বাবার ভোটার কার্ড, এটা হলে হবে না। যদি ডকুমেন্টস দেখাও, যদি মায়ের ডকুমেন্টস দেখাও, তাহলে মায়ের ভোটার কার্ড, মায়ের আধার কার্ড, মায়ের পাসপোর্ট, যে কোনো 2টো। অথবা যদি তুমি তোমার বাবার ডকুমেন্টস দেখাও, তাহলে তোমাকে বাবার আধার কার্ড, বাবার ভোটার কার্ড বা বাবার পাসপোর্ট, এই 3টের মধ্যে যে কোনো 2টো তোমাকে অরিজিনাল সাথে করে নিয়ে যেতে হবে। তাহলে শুধু ডোমিসাইল নিয়ে গেলে হবে না। এবং এটা যারা ফর্ম বি ফিল আপ করবে তাদের ক্ষেত্রেও সেম একই আইন প্রযোজ্য। অর্থাৎ যারা ফর্ম বি নিয়ে যাবে এবং যারা ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে যাবে, এদের উভয়ের জন্য তোমার মাতা অথবা পিতার যে কোনো একজনের হলেই হবে, তাদের 2টো ডকুমেন্টস, 2টো ফটো আইডেন্টি সাথে করে নিয়ে যেতে হবে, অরিজিনালটি। সেটা কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় শো করাতে হবে। যদি তোমরা শো না করাতে পারলো, তাহলে কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন ওই দিনে হবে না, আটকে যাবে। তাহলে পরের দিনে হয়তো তোমাকে আবার যেতে হবে, সে আবার টেনশন। স্টুডেন্টস, এখন আমি তোমাদের বলবো যে কারা কারা এই ডোমিসাইল সার্টিফিকেট বলো বা A1, A2 এবং বি, এই যে ডোমিসাইল সার্টিফিকেট কারা সাইন করতে পারবে, অর্থাৎ কাদের কাছ থেকে তুমি এই সাইনগুলো নিতে পারবে। সবার কাছ থেকে নিলে কিন্তু হবে না। এখানে যে WBMCC বা MCC যে গাইডলাইন মোতাবেক এখানে সিগনেটারি অথরিটিদের নাম বলে দেওয়া আছে, নাম অর্থাৎ ডেজিগনেশন বলে দেওয়া আছে। তোমাকে কিন্তু তাদের যে কোনো একজনের কাছ থেকে গিয়ে এই ফর্মে সাইন করতে হবে। তাহলে আমি তোমাদের এক এক করে আমি বলে দিচ্ছি যে কারা কারা এই ফর্মে সাইন করার জন্য অথরাইজড। হু আর অথরাইজড টু সাইন ডোমিসাইল সার্টিফিকেট? DM, ADM, DMDC, SDO এবং BDO। তোমরা প্রত্যেকেই এই র্যাঙ্ক সম্পর্কে জানা আছে, এই ডেজিগনেশন সম্পর্কে তোমাদের প্রত্যেকেই জানা আছে, আলাদা করে বলার কিছু নেই। DM, ADM, DMDC, ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর, SDO, BDO, এদের মধ্যে থেকে যে কোনো কাউকে দিয়ে যদি তুমি ওই যে ফর্মগুলো আছে A1, A2 এবং B সাইন করালে তোমাদের হয়ে যাবে। যদি এরা অ্যাভেলেবেল না থাকে, তাহলে কার কাছে যেতে পারো? SP, ASP, DSP এবং SDPO, তাহলে এদের কাছ থেকে সাইন নিতে পারো। যদি এদের কাছে অ্যাভেলেবেল না পাও, তাহলে কমিশনার, অ্যাডিশনাল কমিশনার, জয়েন্ট কমিশনার, ডেপুটি কমিশনার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ, এদের যে কোনো একজনকে দিয়েও সাইন করালে হবে। যদি এদেরও অ্যাভেলেবেল না পাও, তাহলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইন দ্য কনসার্ন ডিস্ট্রিক্ট। এখানে কিন্তু মাথায় রাখতে হবে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের যদি তোমার সাইন করাতে হয়, যদি তার সাইন করাও, তাহলে তোমার বাড়ি যে ডিস্ট্রিক্টে, তোমার হোম ডিস্ট্রিক্ট যেটা, সেখানে সেই ডিস্ট্রিক্ট কোর্টে যাদেরকে দিয়ে কিন্তু সাইন করাতে হবে, সেই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে দিয়ে সাইন করাতে হবে, এটা মাথায় রাখতে হবে। তোমার বাড়ি যদি তোমার ধরো উত্তর 24 পরগনার বাড়ি, তুমি যদি নদিয়া থেকে সাইন করে নিয়ে আসো, বা তুমি যদি সাউথ 24 পরগনার ডিস্ট্রিক্ট কোর্ট থেকে সাইন করে নিয়ে আসো, তাহলে কিন্তু হবে না। তোমার হোম ডিস্ট্রিক্ট যেটা, সেখান থেকে তুমি সাইন করাবে, সেখান থেকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে দিয়ে তুমি সাইন করাবে, তাহলে ভ্যালিড হবে। অথবা অনারেবল হাইকোর্ট কলকাতা অথবা অনারেবল সুপ্রিম কোর্ট, এই সমস্ত জায়গা থেকে তুমি সাইন করাতে পারবে। যদি এখান থেকেও তুমি সাইন না করাতে পারো, তাহলে নেক্সট আছে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অর অ্যাভব ইন দ্য সেক্রেটারিয়েট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে সেক্রেটারিয়েট ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্টে যিনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদমর্যাদা কিংবা তার থেকে উচ্চতর যে সমস্ত পদমর্যাদার আধিকারিক আছেন, তাদের কাছ থেকে সাইন করালে হবে। এটা মাথায় রাখতে হবে যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির নিচের পোস্টে হলে কিন্তু হবে না। যদি সেটাও অ্যাভেলেবল না থাকে, তাহলে ডেপুটি ডাইরেক্টর অর অ্যাভব ইন দ্য ডাইরেক্টরেট অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তাহলে ডেপুটি ডাইরেক্টর এবং অ্যাভব যদি যে সমস্ত পদাধিকারী আছেন বা আধিকারিক আছেন ডাইরেক্টরেট ডিপার্টমেন্টের,
সেই সমস্ত আধিকারিক দিয়ে যদি তুমি সাইন করো তাহলেও কিন্তু এটা ভ্যালিড হবে। আমি বলবো যে আমাদের কাছে সব থেকে অ্যাভেলেবেল যিনি, তিনি হচ্ছেন বিডিও সাহেব। তোমরা বললাম যে ওই যদি তোমার কাছে ই ডোমিসাইল সার্টিফিকেট থাকে তাহলে বিডিও সাহেবের কাছে যাবে, ওটা যাবে সাথে সাথে তোমাদের ওটা সিগনেচার হয়ে যাবে। নেক্সট, খুবই ইম্পর্ট্যান্ট, চেয়ারম্যান, কাউন্সিলর, পঞ্চায়েত প্রধান, এমএলএ, এমপি আর নট অ্যাকসেপ্টেবল। আমরা সাধারণত যেটা জেনে থাকি যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পঞ্চায়েত প্রধান দিয়ে থাকে, কিংবা যদি পৌরসভায় চেয়ারম্যান দিয়ে থাকে, বা এমএলএ বা এমপি দিয়ে থাকে। এই ক্ষেত্রে অর্থাৎ এই আমাদের কাউন্সিলিংয়ের ক্ষেত্রে এদের দ্বারা প্রোভাইড বা এদের দ্বারা প্রদত্ত সার্টিফিকেট কিন্তু অ্যালাউ হবে না, এটা মাথায় রাখবি স্টুডেন্ট। তো এ ছিল ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে বিস্তর আলোচনা। আশা করছি এরপরে এই ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না, সমস্ত প্রশ্নের উত্তর হয়তো এর মধ্যেই তোমরা খুঁজে পেয়ে যাবে। এখন আমি আলোচনা করব কাস্ট সার্টিফিকেট নিয়ে। যারা রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটের মধ্যে পড়ো তাদের যে কাস্ট সার্টিফিকেটের কী কী ডাইরেকশন দেওয়া আছে এমসিসি গাইডলাইনে, সেই সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করব। আশা করি এরপরেও তোমাদের কাস্ট সার্টিফিকেট নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। দেখে নেওয়া যাক কাস্ট সার্টিফিকেটের ব্যাপারে কী কী ইনস্ট্রাকশন আছে এমসিসি গাইডলাইনে। ক্যাটাগরি সার্টিফিকেট সেন্ট্রাল ফর এআইকিউ অ্যান্ড স্টেট ফর স্টেট কাউন্সিলিং। হ্যাঁ, তোমরা সবাই জানো কাউন্সিলিং দু রকম হবে, স্টেট কাউন্সিলিং এবং সেন্ট্রাল কাউন্সিলিং। যদি তুমি সেন্ট্রাল কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করো তাহলে তোমার সার্টিফিকেটটি সেন্ট্রাল ফরম্যাটে হতে হবে, এবং যদি তুমি স্টেট কাউন্সিলিং করো তাহলে তোমার স্টেটের ফরম্যাটে সেই সার্টিফিকেটটি হতে হবে। এখন রিজার্ভ ক্যাটাগরির মধ্যে ওবিসি এ, ওবিসি বি, ইডাব্লিউএস, এসসি এবং এসটি এরাই আসে রিজার্ভ ক্যাটাগরির মধ্যে। এখন ওবিসি এ এবং ওবিসি বি এর মধ্যে এখানে আরেকটি ব্যাপার আছে, তাকে এনসিএল হতে হবে। সে যদি নন ক্রিমিলিয়ারের মধ্যে পড়ে তবেই কিন্তু তার এই যে রিজার্ভেশনের যে ফেসিলিটিস সেটা কিন্তু সে পাবে। সে যদি ক্রিমিলিয়ারের মধ্যে চলে আসে তাহলে কিন্তু তার এই যে ওবিসি এ বা ওবিসি বি তার এই যে রিজার্ভ যে পোস্টগুলো সেটা সে পাবে না, তাকে কিন্তু অ্যাজ এ ইউআর হিসেবে ট্রিট করা হবে। তাহলে এটা তোমাকে মনে রাখতে হবে, তুমি যদি ওবিসি এ এবং ওবিসি বি এর যদি অন্তর্ভুক্ত হয়ে থাকো তাহলে কিন্তু তোমাকে অবশ্যই নন ক্রিমিলিয়ার যে সার্টিফিকেট সেটা তোমাকে নিতে হবে। তুমি যদি ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় এনসিএল সার্টিফিকেট ইস্যু করতে না পারো তাহলে কিন্তু তোমার ওই যে রিজার্ভ ক্যাটাগরির যে সুবিধাটা বা সেই পোস্টগুলো কিন্তু তুমি পাবে না। তোমাকে কিন্তু ইউআর হিসেবে ট্রিট করা হবে, এবং সেক্ষেত্রে ইউআরদের যে মিনিমাম কোয়ালিফিকেশন অর্থাৎ 144 মার্কস সেটা কিন্তু তোমাকে থাকতে হবে। যাই হোক, এটা তো তোমাদের সবারই আছে, আমি জাস্ট বললাম। তো বুঝতেই পারছো যে যারা ওবিসি এ এবং ওবিসি বি এর মধ্যে পড়বে তাদের কিন্তু অবশ্যই এই যে এনসিএল সার্টিফিকেটটি ইস্যু করে নিতে হবে। এবং এই এনসিএল সার্টিফিকেটটি কে ইস্যু করতে পারবে? তোমার ওবিসি সার্টিফিকেট যে অথরিটি ইস্যু করেছে, তোমার ওবিসি সার্টিফিকেট যে অথরিটি ইস্যু করেছেন সেই অথরিটির কাছ থেকে কিন্তু তোমাকে এই এনসিএল সার্টিফিকেট নিতে হবে। তুমি ধরো এসডিও সাহেব যদি তোমার ওবিসি সার্টিফিকেট ইস্যু করে থাকে আর তুমি যদি তোমার এনসিএল সার্টিফিকেট অন্য কোনো অথরিটির কাছ থেকে নিয়ে নাও তাহলে কিন্তু ভ্যালিড হবে না। অর্থাৎ তোমার সার্টিফিকেট যদি এসডিও সাহেব ইস্যু করে থাকে তাহলে কিন্তু তোমার ওই যে এনসিএল সার্টিফিকেট সেটাও এসডিও সাহেবের হতে হবে। এখন প্রশ্ন, এটা কি 1 বছর আগের হলে হবে, 2 বছর আগের হলে হবে? না, একদম না, মোটেই না। তবে আমি তোমাদের পরিষ্কারভাবে বলে দিচ্ছি যে এমসিসি গাইডলাইন মোতাবেক তোমাদের এই এনসিএল সার্টিফিকেট এবং ইডাব্লিউএস এর ক্ষেত্রে ইডাব্লিউএস সার্টিফিকেট ওই ফিনান্সিয়াল ইয়ারের মধ্যেই হতে হবে। এবং ফিনান্সিয়াল ইয়ারটা কি? ফিনান্সিয়াল ইয়ারটা হয় এপ্রিল টু মার্চ। অর্থাৎ তোমরা যারা এবছরে অর্থাৎ 25-এর জন্য কাউন্সিলিং করাবে তাহলে তোমাদের যে ইয়ারটা শুরু হচ্ছে 1/4/2025 থেকে, তাহলে তোমাদের সার্টিফিকেটটি অবশ্যই 1/4/25 অথবা তার পরবর্তীতে হতে হবে। যদি 1/4/25-এর আগে যদি তোমার সার্টিফিকেটটি ইস্যু হয় তাহলে কিন্তু তোমার ওই সার্টিফিকেট আর ভ্যালিড থাকবে না।
তো তোমাদের যাদের সার্টিফিকেট আমি বলবো যে আগের তৈরি ইস্যু করা আছে, বা তোমরা যদি মনে করো কেউ যে আমি এবছরই আমার সার্টিফিকেট ইস্যু হয়েছে, জানুয়ারিতে, ফেব্রুয়ারিতে, মার্চে ইস্যু হয়েছে, তা হলেও কিন্তু তোমাকে আবার ওই সার্টিফিকেট রিনিউয়ালের জন্য বা ওই এনসিএল সার্টিফিকেট ইস্যু করানোর জন্য তোমাকে ওই কনসার্নিং অথরিটির কাছে যেতে হবে এবং সেটা করিয়ে নেবে। এই জন্য আমি বারবার করে এই একই কথাটা বারবার এমফাসাইজ করার জন্য বলছি যে এটা নিয়ে অনেকের ভুল হয়, পরবর্তীতে কাউন্সিলিংয়ের সময় একটা অহেতুক একটা টেনশনের মধ্যে চলে আসে এবং হতে পারে তোমার যে রিজার্ভ যে ফ্যাসিলিটি সেটাও তুমি না পাও, সেটা থেকেও তুমি বঞ্চিত হয়ে যাও। তাই যদি তোমার কাছে যদি তুমি ওবিসি এ বা ওবিসি বি বা ইডাব্লিউএস এ বিলংস করো, তাহলে কিন্তু অবশ্যই তোমার সার্টিফিকেটটি 1/4/2025 পরবর্তী হতে হবে। If the OBC A, OBC B certificate issued before 1/4/2025 provide income certificate issued from the authority who issued the certificate, who issued the caste certificate, যেটা তোমাদের একটু আগে আমি বললাম যে তোমাদের সার্টিফিকেট যদি আগে ইস্যু হয়ে থাকে, অর্থাৎ 1/4/2025 আগে ইস্যু হয়ে থাকে, তাহলে তোমাকে অবশ্যই ওই সেম অথরিটির কাছ থেকে একটি ইনকাম সার্টিফিকেট নিতে হবে যে তুমি এনসিএল এ বিলংস করছো কি করছো না, এটাকে প্রুভ করার জন্য। যদি তুমি এনসিএল সার্টিফিকেট জমা না করো, যদি তুমি ইনকাম সার্টিফিকেট ওই কনসার্ন অথরিটির দ্বারা প্রদত্ত ইনকাম সার্টিফিকেট যদি ডকুমেন্ট ভেরিফিকেশনে তুমি যদি অসমর্থ হও, তুমি যদি ব্যর্থ হও জমা করতে, তাহলে কিন্তু তোমার যে রিজার্ভ ক্যাটাগরির যে ক্যান্ডিডেটার সেটা কিন্তু থাকবে না, তুমি অ্যাজ এ ইউআর হিসেবে ট্রিট হবে। স্টুডেন্ট, যেটা বলছিলাম যে নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট মাস্ট বি ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি ওয়ান অ্যান্ড আফটার 1/4/2025। এটা 1/4/2025 হবে, অর্থাৎ যেহেতু তোমরা 25-এ কাউন্সিলিং করছো, তো 1/4/2025 হবে, তাহলে 1/4/2025 হবে অথবা তার পরবর্তীতে, নট বিফোর দ্যাট ডেট, তাহলে সেই সার্টিফিকেট হতে হবে, আদারওয়াইজ তোমরা অ্যাজ এ জেনারেল হিসেবে ট্রিট হবে। ইন কেস অফ ইডাব্লিউএস অলসো ওয়ান অ্যান্ড আফটার 1/4/2025, যে তোমরা সবাই জানো যে ফিনান্সিয়াল ইয়ার শুরু হয় এপ্রিল টু মার্চ, তাই ইডাব্লিউএস এর ক্ষেত্রে যেটা বলছি যে তোমাদের সার্টিফিকেট অবশ্যই ইস্যুড হতে হবে যে 1/4/2025 পরবর্তীতে, অথবা 1/4/2025 অথবা তার পরবর্তীতে, নট বিফোর দ্যাট 1/4/2025। আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার টু অল। স্টুডেন্টস, যে সমস্ত ক্যান্ডিডেট এসসি এবং এসটিতে বিলংস করছো, তোমাদের কাছে নিশ্চয়ই সার্টিফিকেট আছে, তবে তোমাদের সার্টিফিকেটের জন্য এই ধরনের কোনো ভ্যালিডিটির কোনো নেই, মেনশন নেই। তোমাদের সার্টিফিকেট যে কোনো সময় ইস্যু হতে পারে, যে কোনো ডেটে ইস্যু হতে পারে, তোমাদের সার্টিফিকেটে ভ্যালিডিটির কোনো ব্যাপার নেই। তবে হ্যাঁ, যে তোমাদের সার্টিফিকেটটি অনলাইনে শো করছে কিনা, অর্থাৎ যাদের পুরনো সার্টিফিকেট তাদের কিন্তু সার্টিফিকেটটি অনলাইনে শো করে না, কারণ ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় যখন তুমি তোমার সার্টিফিকেটটি শো করবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য, তখন আধিকারিক কিন্তু কম্পিউটারে তোমার সার্টিফিকেটের নাম্বারটি দিয়ে তারা চেক করবে। চেক করে যদি তোমার সার্টিফিকেটটি ওরা দেখতে না পায়, তখন কিন্তু তোমার সার্টিফিকেটটি ওরা মানবে না। তাহলে তোমাদের কাজ হবে, যদি তোমাদের অনলাইন সার্টিফিকেট না হয়ে থাকে তোমাদের কাছে, যদি কারোর কাছে পুরানো সার্টিফিকেট হয়ে থাকে যেটা কম্পিউটার দ্বারা ইস্যু হয়নি, যাদের পুরনো সার্টিফিকেট, তোমাদের কাজ কিন্তু অবশ্যই যে অথরিটির কাছ থেকে তোমাদের ওই সার্টিফিকেটটি ইস্যু হয়েছিল, অর্থাৎ এসডিও অফিস থেকে আশা করি ইস্যু হয়েছিল, তাহলে এসডিও অফিসে গিয়ে তোমাদের ওই সার্টিফিকেটটি অনলাইনে করে নিতে হবে। অর্থাৎ একটা ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপ করে তোমরা বলবে যে আমাদের এই পুরনো সার্টিফিকেট এটা আমাদের অনলাইনে শো করছে না, তাই আমি এখন নতুন সার্টিফিকেট চাই। তাহলে ওই পুরনো সার্টিফিকেট থেকে তোমরা নতুন সার্টিফিকেট পেয়ে যাবে এবং সেটা অনলাইনে সার্টিফিকেট হয়ে যাবে। কাউন্সিলিংয়ের সময় ওই যে নাম্বারটি, অনলাইনে যে নাম্বারটি, সেটা ওরা কম্পিউটারে পুট করবে, কম্পিউটারে পুট করলে তোমার সার্টিফিকেট নাম্বারটি চলে আসবে এবং সার্টিফিকেটটি শো করবে অনলাইনে। তাহলে এসসি এবং এসটি যারা বিলংস করছো তাদের জন্য এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ মেসেজ। তোমাদের সার্টিফিকেটটি, তোমাদের খেয়াল রাখবে যে তোমাদের সার্টিফিকেটটি যেন অনলাইনে শো করে। যদি অনলাইনে শো না করে, তাহলে কিন্তু তোমাদের সার্টিফিকেটটি ভ্যালিড হিসেবে গণ্য হবে না। তো ডিয়ার স্টুডেন্টস, এর বাইরেও তোমাকে আরও কিছু জিনিস রেডি করে রাখতে হবে। একটা গ্যাপ এফিডেভিট যদি তোমার জন্য লাগে, এটা সবার জন্য নয়, যারা রেগুলার, যারা 2025-এ এবার পাস করেছো তাদের জন্য গ্যাপ এফিডেভিট লাগবে না। কি এই গ্যাপ এফিডেভিট? গ্যাপ এফিডেভিট কিছুই না, তুমি ধরো 12 ক্লাস পাস করেছো 2024-এ কি 2023-এ, তারপরে থেকে তুমি আর কোনো কলেজে ভর্তি হওনি, তুমি আর কোথাও পড়াশোনা করোনি,
তুমি কেবলমাত্র নিট নিয়ে প্রিপারেশন করছো, অর্থাৎ বাড়িতে বসেই তুমি নিটের প্রিপারেশন করছো, এইটা বোঝানোর জন্য বা এই ডিক্লারেশন যে তুমি এটা নিজের সেলফ ডিক্লারেশন মতো যেটা অ্যাফিডেভিট আকারে জমা দেবে যে আমি এই বছরে আমার লাস্ট এডুকেশন আমি শেষ করেছি। এখানে তোমাকে লাস্ট এডুকেশনের কথা বলছি। যদি তোমার লাস্ট এডুকেশন 12 ক্লাস হয় তাহলে তুমি 12 ক্লাস লিখবে, যদি তোমার লাস্ট এডুকেশন বিএসসি হয় তাহলে তুমি বিএসসি লিখবে, ঠিক আছে? তাহলে তোমার যে লাস্ট এডুকেশন সেখান থেকে তোমার গ্যাপ সার্টিফিকেটটি শুরু হবে। এখন কখনো কখনো কি হয়, অনেকের মনে একটা প্রশ্ন থাকে, সেটাও আমি এখানে ক্লিয়ার করে দেবো। ধরো তুমি 12 ক্লাস পাস করার পরে গ্যাপ নিয়েছো, কিন্তু পরের বছরে গিয়ে তুমি বিএসসিতে ভর্তি হলে এবং বিএসসি পড়া শেষে তারপরে তুমি গ্যাপ নিয়ে নিট দিলে, তাহলে কিন্তু তোমার এই গ্যাপ সার্টিফিকেটটি তৈরি হবে ওই লাস্ট এডুকেশন কোনটা, বিএসসি। তাহলে তোমার লাস্ট এডুকেশন হবে বিএসসি। বিএসসির পরে এই যে 2025 অবধি তুমি কি করেছো সেইটাই কিন্তু তোমার গ্যাপ সার্টিফিকেটে মেনশন করতে হবে। বোঝা গেল? তাহলে গ্যাপ সার্টিফিকেটটি হবে তোমার লাস্ট এডুকেশন, সেখান থেকে 2025 এই পিরিয়ডে, এই সময়ের পিরিয়ডে, এই পিরিয়ডের মধ্যে তুমি কি করেছো সেইটাকে ডিক্লারেশন আকারে জমা দাও, এটি গ্যাপ সার্টিফিকেট। তাহলে যারা এবার পাস করেছো, অর্থাৎ 2025-এ যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো তাদের ক্ষেত্রে গ্যাপ সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই, নো রিকোয়ারমেন্ট। তো এটা নিয়ে তাদের মাথা ঘামানোর দরকার নেই। তবে যারা ড্রপ নিয়েছিলে, যারা গ্যাপ নিয়েছো শুধুমাত্র নিট প্রিপারেশন করবার জন্য বা অন্য কোনো কারণে, তারা যারা গ্যাপ নিয়েছো তাদের ক্ষেত্রে একটা গ্যাপ এফিডেভিট এটা তোমাকে তৈরি করতে হবে। এটা কিছুই না, কোর্টে যাবে, 10 টাকা 50 টাকা বা 100 টাকার স্ট্যাম্প পেপারে ওই এফিডেভিট আকারে যেটা লেখা হবে ওরা তোমরা যাবে, যারা কোর্টে কাজ করে দেখবে ওরা তোমার রেডি করে দেয়, ওদের সব ফর্ম্যাট রেডি করা থাকে। তুমি শুধু গিয়ে বলবে যে আমি নিট পরীক্ষায় পাস করেছি, আমাকে গ্যাপ সার্টিফিকেট লাগবে, দেখবে ওরা 50 টাকা 100 টাকা কি 200 টাকা যার কাছ থেকে যেমন নিয়ে পড়ে এরকম একটা বার্গেনিং ওরা করে। তো তোমরা এখান থেকে গিয়ে গ্যাপ সার্টিফিকেট করে নিতে পারো। গ্যাপ সার্টিফিকেট এটা একদিনে হয়ে যাবে। একদিনে কি তুমি যাবে, যেতে ততক্ষণ সময় লাগে, উইদিন হাফ অ্যান আওয়ার তুমি গ্যাপ সার্টিফিকেট হাতে পেয়ে যাবে। অতএব গ্যাপ সার্টিফিকেট, তাহলে গ্যাপ সার্টিফিকেট নিয়ে খুব একটা টেনশনের বিষয় নয়। তবে হ্যাঁ, গ্যাপ সার্টিফিকেটটি লাগবে, তুমি তোমার যে ডকুমেন্টের যে লিস্ট তার সঙ্গে গ্যাপ সার্টিফিকেটটি লিখে রাখবে যদি তুমি ড্রপ আউট হয়ে থাকো। স্টুডেন্ট, নেক্সট হেলথ সার্টিফিকেট। হেলথ সার্টিফিকেট মেডিকেল সার্টিফিকেট বলতে পারো। এই হেলথ সার্টিফিকেট মেডিকেল সার্টিফিকেট ইস্যু করতে পারে যে কোনো ডক্টর, অর্থাৎ এমবিবিএস ডক্টর, মেডিসিন ডক্টর, যাদের কাছে রেজিস্ট্রেশন নাম্বার আছে এমন কোনো ডাক্তারের সার্টিফিকেট হলেই হবে। সেই মেডিকেল ফর্মে বা সেই মেডিকেল সার্টিফিকেটে সাইন করে উনি যে স্টাম্পটি করবেন সেই স্টাম্পে দেখে নেবে যে রেজিস্ট্রেশন নাম্বারটি আছে কিনা, ব্যাস, তাহলে সেই সার্টিফিকেটটি ভ্যালিড হবে। তো স্টুডেন্টস, এই ছিল যে সমস্ত ডকুমেন্টস তোমাদের নিট কাউন্সিলিংয়ের জন্য লাগবে, পুরো ডিটেলস বিবরণ। আশা করি এই ভিডিও দেখার পরে তোমাদের আর এই ডকুমেন্টস সংক্রান্ত আর কোনো সন্দেহ থাকবে না, আশা করি আর কোনো প্রশ্ন থাকবে না। এবং আমি এক ভিডিওর মাধ্যমে সমস্তটা ডিটেলস আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম। আমি জানি যে এই সময় তোমরা খুব ব্যস্ত থাকবে, একসাথে যদি সমস্ত বিষয়টা পেয়ে যাই, অর্থাৎ এক জাতীয় জিনিস যদি এক ভিডিওর সঙ্গে পেয়ে যাই তাহলে এটা তোমাদেরও কাজ হবে, তা তোমাদের কাছে অনেক হেল্পফুল হবে। কোথা থেকে পাবে, কিভাবে পাবে, কে ইস্যু করতে পারবে, কে সাইন করতে পারবে, এভরিথিং সমস্ত দিক আই থিঙ্ক আমি কভার করেছি। তো স্টুডেন্টস, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।